মেয়েটা জড়িয়ে ধরায় শরীরে মনে হয় কারেন্ট বয়ে গেল। তারপরও নিজেকে কন্ট্রোল করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। আবছা আলোতে মেয়েটাকে ভালোভাবে দেখতে পেলাম না। হঠাৎ একটা গাড়ির হেডলাইটের আলো মেয়েটার মুখে এসে পড়ল। মেয়েটাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এ তো সীমা, যার জন্য আমাকে বাসা ছাড়তে হয়েছে। ওকে দেখার পর আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় মারি, কিন্তু দিলাম না। সীমাও মনে হয় আমাকে দেখে চমকে উঠেছে। এখানে আমাকে আশা করেনি। ওর চোখ ছলছল করছে। এখানে বেশিক্ষণ থাকলে আরো কষ্ট বাড়বে। এজন্য আমি কিছু না বলে চলে আসছিলাম। পেছন থেকে সীমা বলল, প্লিজ অনিক, দাঁড়াও। একটা লুচ্চা ছেলের সাথে আপনার কি কথা আছে? আমি সত্যি অনেক লজ্জিত। তোমার সাথে যা করছি তার জন্য আমাকে যা শাস্তি দিবে তা আমি মাথা পেতে নিব। তখন আপনার এই মন মানসিকতা কোথায় ছিল? তখন তো ভালোই অপমান করলেন, মার খাওয়ালেন, আবার অপবাদ দিয়ে বের করে দিলেন। পারবেন আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? জানি পারবেন না। আপনি আমাকে মারের চেয়ে মনে বেশি আঘাত দিয়েছেন, যা আমি কখনো ভুলতে পারবো না। সীমা দাঁড়িয়ে কান্না করছে। করুক কান্না, তাতে আমার কি? ভাবলাম চলে আসব, কিন্তু এভাবে রাস্তায় রেখে গেলে ওর বিপদ হতে পারে, আর সেজন্য আমি দায়ী থাকবো। মানলাম সীমা আমাকে অনেক কষ্ট দিছে, কিন্তু আমি তো ওর মতো না। ভাবলাম ওকে বাসায় এগিয়ে দিয়ে আসি। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাসায় যাবেন? সীমা কিছু বলছে না, কান্না করেই যাচ্ছে। এভাবে ন্যাকা কান্না ভালো লাগছে না। এজন্য জোরে একটা ধমক দিয়ে বললাম, কান্না বন্ধ করো, না হলে কানের নিচে কয়েকটা লাগাবো। ধমক শুনে ওর কান্না থেমে গেল। আমি বললাম গাড়িতে বসতে। সীমা হয়তো গাড়িতে বসার কথা শুনে অবাক হয়েছে। ভাবছে আমি গাড়ি পেলাম কিভাবে। যা ইচ্ছা ভাবুক, এখন ওকে নামিয়ে দিয়ে আসলেই বাঁচি। আপনার বাসার অ্যাড্রেস বলেন। সীমা অ্যাড্রেস বলল। বেশি দূরে না, যেতে 15 মিনিট লাগবে। রাস্তা ফাঁকা। গাড়ি ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলাম। এদিকে সীমা আমার দিকে তাকিয়ে আছে। আমার বড় অস্বস্তি লাগছে, কিছু বলতেও পারছি না। অবশেষে ওকে বাসায় নামিয়ে দিলাম। সীমা নেমে কিছু বলতে চাইলো, কিন্তু আমি আর ওর কথায় কান দিলাম না। সোজা বাসায় চলে আসলাম। আঙ্কেল বলল, এত সময় লাগলো যে? আঙ্কেলকে সব কিছু খুলে বললাম। খালি বললাম না, সীমা আমার পূর্ব পরিচিত। মেয়েটাকে বাঁচিয়ে অনেক ভালো করেছো। এখন খেয়ে তোমার রুমে যাও। খেয়ে রুমে চলে আসলাম। শুয়ে ভাবছি অনেকদিন হলো ফোন চালাই না, কাছে টাকাও আছে, কালকে একটা ফোন কিনবো। পরের দিন আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে বললাম, আঙ্কেল আমি একটু মার্কেটে যাব। গাড়ি নিয়ে গেলাম। আচ্ছা নিয়ে যাও, তবে দুপুরের ভেতরে চলে আসো। আঙ্কেলের মন অনেক ভালো, আমাকে অনেক বিশ্বাস করে। আমি মার্কেটে গিয়ে 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, সাথে একটা সিমও কিনলাম। ভাবলাম সিয়ামকে কল করি, ওর নাম্বার আছে আমার কাছে। হ্যালো। কে বলছেন? আরে শালা বলদ, আমি অনিক। ফোন কিনলি কবে? মাত্র কিনে তোরে কল করলাম। কোথায় তুই? মার্কেটে। কলেজে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? আর বলিস না, ফয়সাল এক মাইয়াকে পছন্দ করেছে, কিন্তু বলতে পারছে না। তুই এসে একটু হেল্প কর। ওই ভিতর ডিম প্রেম করতে পারবে তো? আরে তাড়াতাড়ি আয়, ওরে আমি বোঝাতে পারছি না, এসে কিছু একটা কর। একবার ভাবলাম কলেজে যাব না, আরেকবার ভাবলাম গিয়ে ঘুরে আসি, কিন্তু গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে কি না। আঙ্কেল তো বলেছে সময় মতো এসে গেলেই হবে, তাহলে আর চিন্তা কেন। কলেজে চলে আসলাম। আমাকে BMW গাড়ি থেকে নামতে দেখে অনেকে অবাক হয়ে গেছে, ভাবছে হয়তোবা আমি কত ধনীর দুলাল। কিন্তু আমার 3 বন্ধু এসব জানে। গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম, দেখি রবিউল মন খারাপ করে আছে। ওই শালা, এমন প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? আর বলিস না, একটু আগে মিলাকে প্রপোজ করে মিলার কাছ থেকে 4টি থাপ্পড় খেয়েছে। আমি আসা পর্যন্ত ও দেরি করতে পারলো না। দেরি করতে পারে নাই বলেই 4টি থাপ্পড় খেলো। আরে বন্ধু মন খারাপ করিস না, তোকে ঠিক ওই মেয়ের সাথে প্রেম করিয়ে দেব, একটু ধৈর্য ধর। সত্যি বলছিস? আরে সত্যি সত্যি সত্যি। এবার তো বিশ্বাস হলো? হুম। এবার তাহলে একটা হাসি দে। রবিউল সহ আমরা সবাই হাসতে লাগলাম। ইমন, সিগারেট খাবি? সেটা আর বলতে, আছে নাকি তোর কাছে? মার্কেট থেকে 1 প্যাকেট নিয়ে এসেছি। বলিস কি বন্ধু, আজ তাহলে খেলা হবে। আচ্ছা, কলেজের পিছনে আম গাছের নিচে চল, ওখানে কেউ যায় না, কিন্তু ক্যাম্পাসে খাওয়া নিষিদ্ধ। আরে ভয় পেলে চলে নাকি?
সিয়াম আর রবিউল বসে রইল। ইমন আর আমি হাঁটতে হাঁটতে আম গাছের নিচে চলে আসলাম। প্রায় একটা সিগারেট খাওয়া শেষ হয়ে গেছে। এমন সময় কোথা থেকে মায়া এসে বলল, দারুণ লাগছে, আরো জোরে টান দে। দেখলাম শয়তানিটা ফোন দিয়ে ভিডিও করছে। যা বাবা, এ কি বাস খেলাম! এখন যদি এসব প্রিন্সিপাল স্যারের কাছে দেখায় তাহলে আমাকে বর ইমনকে কি করবে আল্লাহ জানে। হারামে ইমনও চলে গেল। মায়া আমাকে বলল, ওই এইদিকে আয়। আপু কি হয়েছে? ওই ছ্যামরা, আমি তোর কোনো কুলের আপু লাগি রে? আসলে ভয়ে গুলিয়ে গেছে, এখন থেকে আন্টি বলবো। থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেব। ওই আমাকে কোন দিক দিয়ে আন্টি লাগে রে? তাহলে কি বলবো? মায়া একটু ভাব নিয়ে বলল, ম্যাডাম বলবি। ওকে ম্যাডাম। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, না হলে ভিডিও সোজা আমার আব্বুর কাছে যাবে। আর কলেজে বেশি লাফালাফি করলে ভিডিওটা সোজা কলেজের ফেসবুক পেজে আপলোড করে দিব। আসলে তোর কাছে আমার সিগারেট খাওয়ার ভিডিও আছে, তা না হলে তোরে এতক্ষণ কয়টা থাপ্পড় দিতাম তুই হিসাবও করতে পারতি না। এই বিড়বিড় করে কি বলছিস? ম্যাডাম কিছু না। তোর ফোন দে। ম্যাডাম আমার তো ফোন নাই। মিথ্যা বলার জায়গা পাস না, কিছুক্ষণ আগে তো তোর হাতে ফোন দেখছি। ওর ফোন আছে সেটাও ধরে ফেলেছে, এখন না জানি ফোন নিয়ে কি করবে। আমি পকেট থেকে ফোনটা বের করে মায়াকে দিলাম। লক কেন? লক খুলে দে। আমি লকটা খুলে দিলাম। কিছুক্ষণ ফোন টিপাটিপি করে আমার হাতে দিয়ে বলল, এখন যা, সময় হলে ঠিকই তোকে ডেকে দিব। আপাতত হাফ ছেড়ে বাঁচলাম, আগে এখান থেকে কেটে পড়ি, পরে শোধ করে নিব। শালা ইমন না আমাকে ছেড়ে দৌড় দিছে, আগে তোরে পেয়ে নেই, তারপর পালানোর মজা দেখাবো। ফয়সাল, ছিয়াম আর ইমন বসে আছে। আমাকে দেখে এসে কি শয়তানি হাসি দিতে লাগলো, মনে হচ্ছে সবগুলোকে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখি। আমাকে রেখে পালালি কেন? বিপদে পড়লে আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান। এই কথা কোথায় পাইলি? কোথাও পাবে না, কারণ কথাটা আমি মাত্র বললাম। আজকে কলেজে আসাটাই ভুল হয়েছে। আরে রাগিস না। ওই মায়া ডাইনি তো আমাকে ব্ল্যাকমেল করবে, রাগ জ্ঞান হবে না। এত চিন্তা বাদ দে, এখন ক্লাস করে আসি, পরে দেখা যাবে। ক্লাসে ঢুকে দেখি মায়া আর ওর বান্ধবীরা হেসে লুটোপুটি খাচ্ছে। আমাকে দেখে আরও হাসতে লাগলো। ওদের হাসি দেখে ইচ্ছে করছে কয়েকটাকে ধরে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসি। এত রাগিস না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আচ্ছা। ক্লাস শেষ করে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। আব্বু, বিকেলে শপিং এ যাব, তুমি আমার সাথে যাবে? আমার অফিসে অনেক কাজ আছে, আজকে যেতে পারবো না। তুমি না গেলে আমি কিন্তু রাগ করব। মা, বোঝার চেষ্টা কর, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। তার চেয়ে বরং অনেককে সাথে নিয়ে যাও। আমি অনেককে বলছি তোমার সাথে যেতে। আমি ওই ছোট লোকের সাথে যেতে পারবো না। দেখ মা, সবাই মানুষ, সবাইকে সমান চোখে দেখতে হয়। দেখো আব্বু, আমাকে এখন লেকচার দিবা না, আর আমি ওই ফকিরের বাচ্চার সাথে যেতে পারবো না। আজকের মতো কষ্ট করে যা, নেক্সট টাইম আমি যাব। আজকে এই শেষ, এরপর কিন্তু যাব না। আচ্ছা মা। আমি রুমে শুয়ে আছি, এমন সময় আঙ্কেল এলো। অনেক বিকেলে আকিকে নিয়ে একটু শপিং মলে যেও তো। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে তো আমাকে সহ্য করতে পারে না। আস্তে আস্তে হয়ে যাবে, এখন আমি যা বলছি তাই করো। আঙ্কেল চলে গেল। আকি ম্যাডাম এমনিতে আমাকে দেখতে পারে না, তারপর যদি একটু থেকে একটু হয় থাপ্পড় তো মারবেই। মনে মনে দোয়া পড়তে লাগলাম যেন ভালোই ভালোই শপিংটা করে আসতে পারি। আমি গাড়ি চালাচ্ছি আর আকি ম্যাডাম পেছনে বসে আছে। আমি বললাম, ম্যাডাম কোন শপিং মলে যাব? সিটি শপিং মলে চল। আমি আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। ম্যাডাম চলে আসছি, আপনি গিয়ে শপিং করে আসুন, আমি গাড়িতে বসে আছি। তুইও আমার সাথে আয়। কেন ম্যাডাম? ব্যাগ টানবি। চুপচাপ ম্যাডামের পিছু চলতে লাগলাম, জানি না গেলে গালটা লাল করে দিবে। ম্যাডাম অনেকগুলো ড্রেস কিনে ফেললো আর সেগুলো আমাকে নিতে হচ্ছে। আমার হাতে ব্যাগে ভরে গেছে, তাও কেনা থামছে না। কি মুশকিলে পড়লাম। আরও শপিং করার পর বের হলাম, তখন দেখি কতগুলো মেয়ের সাথে আঁকি ম্যাডাম গল্প শুরু করেছে। আমি ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি। মেয়েগুলোর ভেতর একজন বলল, আখি, তোর বয়ফ্রেন্ডটা তো খুব কিউট রে। ওই, ওটা আমার বয়ফ্রেন্ড না, আমার ড্রাইভার ওটা। আরে এত কিউট ড্রাইভার হয় নাকি? তোর চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখা। মেয়েটা আমাকে বলল,
এই, তোমার নাম কি? অনিক হাসান। আমি মধুমিতা, তুমি আমাকে মধু বলে ডাকতে পারো। ওই মেয়ের ভাবভঙ্গি ভালো না, এখান থেকে কেটে পড়তে হবে। এজন্য আখি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি ব্যাগগুলো গাড়িতে গিয়ে রাখি। বলে কোনো উত্তর না শুনে চলে আসলাম। যাক বাবা, বাঁচা গেল। ব্যাগগুলো গাড়িতে রেখে গাড়ির ভেতরেই বসে রইলাম। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো, সাথে সেই মধুমিতা। অনিক, তোমার নাম্বারটা দাও তো। আপু আমি ফোন ইউজ করি না। মেয়েটা কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে আমার হাত ধরে বের করলো। এরপর আমার পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ টিপাটিপি করে আমাকে আবার দিয়ে দিল। এই, বললাম না আমাকে মধু বলবে। আপু ম্যাডাম এগুলো যেন না শুনি। পাশে দেখলাম ম্যাডাম দাঁড়িয়ে হাসছে, আমাকে বিপদে ফেলে মজা নিচ্ছে। কি যে করি। আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। ব্যাগগুলো নিয়ে আমার পিছু পিছু আয়। আমি ব্যাগগুলো নিয়ে ম্যাডামের পিছু পিছু গেলাম। সোজা ম্যাডামের বেডরুমে চলে আসলাম। এই প্রথম ম্যাডামের বেডরুমে আসলাম। অনেক সুন্দর রুম, দেওয়ালে ম্যাডামের কয়েকটা ছবি টাঙানো। ব্যাগগুলো কোথায় রাখবো? বিছানায় রাখ। আমি ব্যাগগুলো বিছানায় রেখে আসতে লাগলাম। এমন সময় ম্যাডাম বলল, আমার ওই বান্ধবী থেকে দূরে থাকবি, না হলে তোর কপালে দুঃখ আছে। আজব তো, আমি কি ওনার বান্ধবীর সাথে আগ বাড়িয়ে কথা বলতে গেছি নাকি? হুদাই সন্দেহ করে। এই, এখন যা, আর যা বলছি মনে রাখিস। কোনো কিছু না বলে রুমে চলে আসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। আমার নাম্বারটা তো হারামি তিনটে ছাড়া কেউ জানে না, তাহলে কে হতে পারে? খুঁজে পেলাম না। এর ভেতর দুবার রিং হয়ে গেছে, তৃতীয়বার কল রিসিভ করতেই। ওই, কল রিসিভ করতে এতক্ষণ লাগে কেন? কোন মেয়ে আমাকে এভাবে ছাড়ি দিতে পারে খুঁজে কাউকে পেলাম না। কি হলো, কথা বলছো না কেন? আপু কে আপনি? ওই, কে তোর আপু? আপনি? হারামি, আমি তোর আপু না। তাইলে কে আপনি? আমি মায়া। কি? হাই। আমার নাম্বার পেলেন কিভাবে? তোমার ফোন থেকে নিছি। হঠাৎ তুমি করে বলছেন, ব্যাপার কি? একসাথে পড়ি, এজন্য তুমি করে বলছি। আপনার ব্যবহার এত ভালো হবে বুঝতে পারিনি। এত বুঝতে হবে না। আচ্ছা, কি করো? শুয়ে আছি। আপনি? তোমার সাথে কথা বলছি। গুড নাইট ম্যাডাম, কল রাখলাম, আমি ঘুমাবো বলে কেটে দিলাম। আমাকে ফাঁসানোর চেষ্টা করে লাভ নাই ম্যাডাম, আমি তোমার কথার জালে ধরা দিচ্ছি না, মনে মনে বললাম। ঘুম থেকে জেগে উঠলাম আখি ম্যাডামের চিল্লানিতে। ভাবলাম কি হলো একটু গিয়ে দেখে আসি। মানবতা বলতে কিছু আছে তো। গিয়ে দেখি আঙ্কেল ম্যাডামের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে? বাবা আর বইলো না, আরশোলা দেখে ভয় পাইছে। আরশোলা দেখে কেউ ভয় পায় নাকি? আমার মেয়ে তো দেখছি পায়। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে নিচে গেলাম। কিছুক্ষণ পর সকালে নাস্তা করে আঙ্কেলকে নিয়ে বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি, এমন সময় আঙ্কেল বলল, না জানি আর কতদিন বেঁচে থাকবো। বাবা, আমার কিছু হলে মেয়েটাকে দেখো। এসব কি বলছেন আপনি? দোয়া করি আরো কয়েকদিন বাঁচেন। সবার ইচ্ছা তো পূরণ হয় না, আমারও সময় মনে হয় শেষ হয়ে আসছে। আজে বাজে কথা না বলে চুপ করে বসে থাকুন। আমি আঙ্কেলের দিকে তাকালাম। ওনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে মনে হয় ঝামেলায় আছে, এজন্য এমন দেখাচ্ছে। কিন্তু হঠাৎ করে অমন কথা বললো কেন? ব্যাপারটা বুঝলাম না। তবে আমাকে এর কারণ জানতে হবে। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।